এই যা, আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যাবে কখনো কল্পনাই করিনি। তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দি বাপু, না হলে শাশুড়ি মা আবার রাগ করবে। আমার এখন থেকে একটু আগে আগে উঠতে হবে, না হলে সংসারের কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আমি তো সব সময় চাই আমার পরিবারটাকে নিয়ে আমি খুব সুখে শান্তিতে বসবাস করি। হে ঈশ্বর, তুমি আমার পরিবারকে সবসময় খুব ভালো রেখো। কি রে চালের গোদাম, মোটা হাতি, কত আর কত অপেক্ষা করাবি দুটো খাওয়ার জন্য? সেই সকাল থেকেই রয়েছি না খেয়ে। আমার কি পেট পিট্টি বলে কিছুই নেই? আমার ছেলেটাকে কত শখ করে বিয়ে করিয়েছিলাম, ভেবেছিলাম বৌমা আমাদেরকে কত যত্ন করবে, কিন্তু আমাদেরকে কি যত্ন করবে, নিজেই নিজেকে যত্ন করে পারে না। মা, দয়া করে রাগ করবেন না। আমি তো প্রতিদিন দেরি করে উঠি না, শুধু আজকে উঠতে একটু দেরি হয়ে গেল আর কি। আর মা, আপনিই বলুন না, আমি কি ইচ্ছে করে মোটা হচ্ছি? মা, আমাকে একটু সময় দিন, আমি কিছুক্ষণের মধ্যেই রান্নাটা সেরে ফেলবো। তোরও একটু আধটু অপেক্ষায় মানে হচ্ছে কয়েক ঘন্টা। বাইরে তো মানুষের কাছে মুখই দেখাতে পারি না, আর এদিকে ঘরেও কোনো শান্তি নেই। ছেলেটাকে কতদিন ধরে বলছি যে বিয়ে কর, আর একটা বিয়ে কর, কিন্তু ছেলেটা আমার কোনো কথাই শুনে না। মা, এসব কি কথা বলছেন আপনি? আমাকে যা ইচ্ছা তাই বলুন, কিন্তু আপনার ছেলেকে দ্বিতীয় বিবাহ করার কথা কখনো মুখ দিয়েও আনবেন না। আচ্ছা মা, আমি কি মানুষ নই? আমার কি কষ্ট বলতে কিছুই নেই? গলা নামিয়ে কথা বল রে মোটু হাতি, গলাটা নামিয়ে কথা বল। আমার ছেলেটাকে শুধু একবার একবার রাজি করাই, তারপর আমার ছেলেকে আরেকটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো। মা, আপনার পায়ে পড়ছি, এইসব কথা আর দ্বিতীয়বার মুখ দিয়েও আনবেন না। আমি তো খুব চেষ্টা করছি আমার এই শরীরটা কমানোর জন্য। তুই তো শুধু চেষ্টা করেই যাবি, তোর তো 1 বছরে 1 কেজি ওজনও পর্যন্ত কমেনি। আগের বছরের থেকে এই বছর আরো মোটা হয়ে গেছিস, আর কিছুদিন পর এরকম মোটা হবি যে তুই বাইরে বেরোতে পারবি না। আমার দরজা দিয়ে তোর শরীর যাবে না। তাড়াতাড়ি রান্নাটা কর, আমার ছেলে একটু পর ঘুম থেকে উঠে খাবার চাইবে। আচ্ছা ঠিক আছে মা, আপনি যান, আমি রান্নাটা এক্ষুনি করে ফেলছি। আর মা, শুনুন না, আপনি বলেছিলেন না আপনার কোমরের ব্যথাটা বেড়েছে? ওটার জন্য তো আমি ওষুধ এনেছি, আপনাকে লাগিয়ে দেব, কেমন? হয়েছে হয়েছে, এত আধিক্যতা দেখাতে হবে না। তোর ওই আধিক্যতায় আমার মন একটুও গলবে না রে। কিরে আমার সোনা বাবা রাজেন, অফিস আজ কেমন কাটলো রে তোর? তোর মুখটা এরকম শুকনো লাগছে রে কেন বাবা? তোর কি হয়েছে? তোর মাকে সব খুলে বল। আর বলো না মা, আমার অফিসের সহকর্মীরা আমাকে নিয়ে আজ খুবই হাসাহাসি করছিল। তাদের মুখে তো শুধু একটাই কথা, আমার বউ এত মোটা যে একদম হাতির মতো। আমি তো শুধু চুপ ছিলাম। তা তো বলবে রে বাবা, তোর বউ আসলে এত মোটা হচ্ছে দিন দিন যে আমারই তো তাকে অসহ্য লাগছে। পাড়া প্রতিবেশীদের কাছে মুখ দেখাতে পারছি না, সবাই তো শুধু মুখ চেপে চেপে হাসে আমাকে দেখে। আচ্ছা মা, নিপাকে বলো আমার জন্য একটু চা বানিয়ে আনতে। আমার মাথাটা খুব ধরেছে, আমি ওর সাথে কথা বলতে চাই না আর। বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? আমার ছেলের জন্য তাড়াতাড়ি একটু চা বানিয়ে আনো। কোথায় রে মোটা হাতি, কোথায় গেলি? কোনো সারা শব্দ নেই। এই তো মা, আমি ওনার জন্য আগে থেকেই চা বানিয়ে রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। আমি তো জানি মা, আপনার ছেলের অফিস কখন ছুটি হয়। এই যে, নাও গো চাটা খাও, আর খেয়ে আমাকে বলো কেমন হয়েছে চাটা।
তোমার মুখ দেখেই চা খাওয়ার শখ মিটে গেছে আমার। আমি তোমার হাতের চা একদম খেতে চাই না। দিন দিন এত মোটা হচ্ছ যে দেখতে বিচ্ছিরি দেখা যায়। ওগো, রাগ করো না আমার সাথে। আমার ঘর সহ পাড়া গাঁয়ের সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কিন্তু তুমি তো আমার স্বামী, বলো, তুমি একটু তো আমাকে বুঝো। আমার এতে দোষ কোথায় বলো তো? সব দোষই তো তোমার। দিন দিন হাতির মতো খেয়ে খেয়ে মোটা হয়েছ। আমি বিয়ের আগে যদি জানতাম যে তোমার অবস্থা এত খারাপ হবে, তাহলে তো তোমাকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। তোমার জন্য এ পাড়া গায়ে কেন, অফিসেও তো আমাকে কত কথা শুনতে হয়। দিলি তো আমার ছেলেটার মনটা খারাপ করে, দিলি তো মুখ পড়ি। যা এখান থেকে, তোর ওই চা নিয়ে তোর ওই মোটা পেটে ঢেলে দে। আমার ছেলেটার জীবনটা একদম তেজপাতা করে দিল এই মোটা মেয়ে। তা মুখ পড়ি কোথাও পড়ে মরে যেতে পারিস না, তাহলেই তো হয়। আমার মিত্রতা যেন আপনাদের পায়ের নিচে হয়, এটাই আমি চাই। আপনাদেরকে তো আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, কোথাও না। নিপা, তুমি কি জানো না আমি এই সময়ে রাতের খাবার খাই? এভাবে এখানে শুয়ে আছো কেন এখন? যাও যাও, আমার রাতের খাবারটা টেবিলে বেড়ে দিয়ে আসো। আমি খেয়ে একটু ঘুমাবো, সকালে আবার অফিসে যেতে হবে। সারাদিন বাড়িতে থাকো তো, তুমি কি করে আমার অবস্থা বুঝবে? আমি কত কষ্ট করি। তোমার আর কি, খাওয়া দাওয়া আর ঘুমানো। ওগো, শোনো না, আমার শরীরটা না আজকে খুব বেশি খারাপ লাগছে। তুমি দয়া করে দুটো ভাত বেড়ে খেয়ে নাও না। আমি তো জানি তুমি অফিসে অনেক কষ্ট করো, অনেক কষ্ট করে টাকা রোজগার করে সংসার চালাও, কিন্তু আমি তো এই বাড়িতে শুয়ে বসে থাকি না বলো। আমিও তো কত কাজ করি সারাদিন। তুমি হচ্ছ এই বাড়ির বউ, বউরা বাড়ির কাজ করে না তো কি করে? বাড়ির বউরা কি মানুষ নয়? সবাই কাজ করলে তাদের তো কষ্ট হয়, কিন্তু বাড়ির বউরা কোনো কাজ করলে তাদের কোনো কষ্ট থাকতে নেই, কারণ তারা হচ্ছে বউ, পরের বাড়ির মেয়ে। মুখে মুখে খুব তর্ক করা শিখেছিস তাই না? তুই তো আমার মন থেকে অনেক আগেই উঠে গিয়েছিস। আমার মা তো ঠিকই বলতো, আমার মায়ের শান্তির জন্য এখন অন্য কোনো রাস্তা আমাকে বেছে নিতেই হবে দেখছি। মানে, তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কি করতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতেও হবে না আমার কোনো কথা তোমার। যখন করব তখনই দেখতে পাবে, এর আগে নয়। কে এই মেয়ে? এটা কে তোমার সাথে দাঁড়িয়ে আছে? তার গলায় ফুলের মালা, তোমার গলায় ফুলের মালা। বলো না, কে ও? বাবা রাজেন, তোর সাথে এই সুন্দরী মেয়েটাকে, এরকম চাঁদের মতো সুন্দরী মেয়ে আমি তো জীবনেও দেখিনি। তুমি সব সময় বলতে না মা, যেন আমি আরেকটা বিবাহ করি। এ হচ্ছে নতুন বউ, তোমার পছন্দ মতো। আমি খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছি, ওর নাম হচ্ছে মায়াবতী। ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। ওগো, এসব তুমি কি কথা বলছো? এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? বলো না গো, একবার বলো না। যা বলছো তা তুমি সব মিথ্যা কথা বলছো। আমি বিশ্বাস করি না। আমার স্বামী এরকম কাজ কখনোই করতে পারে না। একে তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও, না হলে যে আমি মরে যাব গো, মরে যাব। এই শোন চালের বস্তা মোটা হাতি, আমি তো এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। শাশুড়ি মা, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দিন। ওর সাথে তো আমি এক মুহূর্তও থাকতে পারবো না। কি বিচ্ছিরি শরীর, দেখেছিস আমি কত সুন্দরী, আর আমার গায়ের গড়ন কত সুন্দর। ওকে তো একদম বেলুনের মতো মোটা দেখা যায়। যে কোনো সময় মনে হয় ফেটে যাবে। শুনেছো আমার নতুন বউ কি বলেছে? তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে এখন। আমি, আমার নতুন বউ আর মা মিলে খুব সুখে শান্তিতে থাকবো এখন থেকে। আর শোন, তোর বিয়ের পর থেকে আমার স্বামী তোকে যা শাড়ি গয়না দিয়েছে, ওখান থেকে যদি একটাও তুই নিস, তাহলে তোর ওই হাত কিন্তু কেটে ফেলবো আমি। ওই সব গয়নাগাটি শাড়ি
এখন থেকে আমার। শুনেছিস রে মোটা হাতি, আমার নতুন সুন্দরী বউ কি বলেছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর ছায়াটাও যদি এই বাড়িতে কোনোদিন দেখেছি তো তোর সাথেই হবে আমার সেদিন। আমি আমার ছেলে আর ছেলের নতুন বউকে নিয়ে এখন থেকে খুব শান্তিতে সুখে সংসার করব। আমাকে ছেড়ে যখন তোমরা সবাই এত সুখে থাকতে পারবে, তাহলে আমি আজই এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হায় ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম যার জন্য আমার সংসারটা এভাবে ভেঙে গেল? তবে আমি তোমাদের সকলের জন্য সবসময় প্রার্থনা করি তোমরা সারা জীবন সুখে থেকো। আমাদের গায়ের মানুষ আমাকে নিয়ে কত মজা করেছে, কত হাসাহাসি করেছে, কিন্তু সেটা তো আমার কোনো যায় আসেনি। কিন্তু এখন আমার নিজের স্বামী, আমার নিজের শাশুড়ি, তারা চায় না তাদের সাথে আমি যেন থাকি। আমার তো আর কোনো অধিকার নেই কারো সুখেতে ভাগ বসানোর। আমি তো চাই তারা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে। তাই ওদের মুক্ত করে দিয়ে আমি আজ চলে এসেছি। আর যাব না ওই বাড়িতে, ওই বাড়িতে আর ফিরবো না আমি। দরকার হলে তাদের সুখের জন্য সারা জীবন আমি এই জঙ্গলে কাটিয়ে দেব। হে ঈশ্বর, কেন কেন আমাকে এত মোটা করে বানিয়েছিলে তুমি? আমি মোটা হলেও আমি কি মানুষ ছিলাম না? কেন কেন আমাকে কেউ দাম দিল না? কেন কেন আমার স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করলো? উত্তর দাও বিধাতা, উত্তর দাও। এভাবে কেঁদো না, এই সকল বিধাতার নীলা খেলা। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তোমার সুখ নিশ্চয়ই একদিন আসবে। কিন্তু ওই সুখ তুমি তখনই পাবে যখন তার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে। সে পর্যন্ত তোমায় ধৈর্য ধারণ করতে হবে, বুঝেছো? তোমার মনের খবর সব কিছুই আমি জানি। কে আপনি? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আপনাকে দেখে তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। আপনার শরীরে পাকা রয়েছে, তার মানে আপনি নিশ্চয়ই পরী হবেন। আমায় সাহায্য করুন, আমায় বলুন আমার এই কষ্টের অবসান কোন দিন হবে। আমি তো আমার সংসারে আবার ফিরে যেতে চাই। আমার তো আর ভালো লাগে না। তোমায় আমি বললাম না তোমায় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? এর আগে তুমি আমার সাথে চলো। তুমি একটা কথা সব সময় মনে রেখো, তোমার অভাব ওই পরিবার খুব তাড়াতাড়ি টের পাবে। তুমি নিজ থেকে ওই বাড়িতে আর কোনো দিনও যাবে না, বুঝেছো? তোমার সকল দায়িত্ব এখন থেকে আমি নিলাম। চলো আমার সাথে। আমি কি এখন থেকে এখানেই থাকবো পরি? কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমাকে এত সাহায্য কেনই বা করছো, যেখানে আমার সাথে তোমার কোনো রক্তের সম্পর্কও নেই? সেখানে কেনই বা তোমার মূল্যবান সময় নষ্ট করছো আমার পেছনে? আমি তো সব সময় ভালো মানুষদের সাহায্য করে থাকি। তুমি এখানে এখন বিশ্রাম করো, কেমন? আমি সময় মতো তোমার খাবার পাঠিয়ে দেব। মায়াবতী, আমি অফিস থেকে ফিরলাম, সে তো কতক্ষণ হয়ে গেল। আমি তোমাকে কখন থেকে বলছি আমার জন্য একটু চা আনো, কিন্তু আমার কথার তো কোনো পাত্তাই দিচ্ছ না তুমি। বিয়ে হবার পর থেকে শুধু এ কাজ করো আর সে কাজ করো। আমি কি এ বাড়িতে কাজের লোক এসেছি নাকি যে যখন যা ইচ্ছা তাই কাজ করাবে? আমি আমার এই সুন্দর রূপ নিয়ে কখনো তো রান্না করেও যাইনি। আর তুমি কিভাবে ভাবলে যে তোমার সংসারে এসে আমি রান্না করব? রান্না করার জন্য আমি কেন, তোমার মা তো আছে, ওনাকে গিয়ে বলো না যা বলার। তোমার রান্না তো বিয়ে হওয়ার পর থেকে একবারও খাইনি। আর বৌদির তো সবসময় নিয়ম, স্বামীর আর শাশুড়ির জন্য তারাই রান্না করবে। আর আমার মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। এই শোনো, মুখটা সামলে কথা বলো। তোমার জন্য আমি রান্না করতে আসিনি এ বাড়িতে। আর ওই নিয়ম তোমরা মা ছেলেই তো বানিয়েছো। আমি এসব বিশ্বাস করি না। আর তোমার মা কোথায় আছে?
সেটা তুমিই দেখে নাও না। আমাকে এত জিজ্ঞেস করছো কেন বারবার? নিজের মায়ের খেয়াল নিজেই রাখো। আমি তো আমার নিজের মায়ের খেয়ালই রাখিনি, আর সে তো তোমার মা। এইসব তুমি কি বলছো মায়া? আমি তো নিজের কানকেই বিশ্বাস করাতে পারছি না যে তোমার মন এত জঘন্য। কি কি বললে তুমি? তোমার এত বড় সাহস! তুমি আমার মনকে জঘন্য মন বললে? তোমার এই সংসার চলেই যাক, এই সংসারই করব না আমি আর। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। এই সংসারে আমি আর কোনোদিনও ফিরবো না। এই কটা দিনে আমার জীবনটাকে তোমরা নরক করে তুলেছো। মা, মা, কি হয়েছে তোমার? তোমার চোখে জল? তুমি কান্না করছো কেন বলো তো? তোমার কি শরীর ভালো নয়? আমার আবার শরীর? সকাল থেকে তো জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। নতুন বৌমাকে বলেছিলাম যে আমার মাথায় একটু পানি ঢেলে দাও। নতুন বউ তো আমাকে যাচ্ছে নয় তাই বলেছে। বলল যে আমার মতো বুড়ির মাথায় নাকি পানি ঢালবে না। আমার বড় বৌমাটাকে আজ খুব মনে পড়ছে রে। রাজেন বাবা, সে আমাদেরকে কত ভালোবাসতো। আমি একটু অসুস্থ হলে পাগলের মতো হয়ে যেত। আমাদের জন্য এত কিছু করেও আমার বড় বউটাই আমাদের মন পেল না। কিন্তু পরবর্তীতে তো সুন্দরী বউ ঘরে নিয়ে এলি রে বাবা, কিন্তু এ বউ তো সারাক্ষণই অপমান করে। মাগো, নিপাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমরা এত ভুল করেছি যে এটার জন্য আমাদেরকে সারা জীবন পস্তাতে হবে। কত সরল সোজা ভালো ছিল মেয়েটা, আমাদেরকে কত ভালোবাসতো, কিন্তু আমরা তাকে শুধু মোটা হওয়ার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। বিধাতা আমাদেরকে কোনো দিনও ক্ষমা করবে না মা, কোনো দিনও ক্ষমা করবে না। শোন রে বাবা, আমি আর কিছু শুনতে চাই না। আমি শুধু আমার বড় বৌমাকে আবার ফিরে পেতে চাই। তুই যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমার বৌমাটাকে এনে দে। আমার মনটা কেমন যেন বলছে নিপা জঙ্গলের এদিকে এসেছিল, কিন্তু সারাটা দিনই তো জঙ্গলে খুঁজলাম, নিপাকে তো কোথাও খুঁজে পেলাম না। জানি না ঈশ্বর, নিপা কোথায় আছে, কি অবস্থায় আছে, কি খাচ্ছে, আমি কিছুই জানি না। জঙ্গলের আরেকটু গভীর পর্যন্ত খুঁজে গিয়ে দেখি নিপাকে পাই কিনা। হে বিধাতা, তুমি আমাকে নিপাকে খুঁজতে সাহায্য করো, নিপাকে খুঁজে বের করে দাও। নিপা, গিন্নি, তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় যে খুঁজেছি তা কি করে বোঝাবো তোমায়, কিন্তু অবশেষে মনের ডাকে আমি তোমাকে জঙ্গলে খুঁজতে এলাম। তোমায় পেয়ে গেছি গিন্নি। ওগো, তুমি এত কষ্ট করে জঙ্গলে এলে কেন? আর তুমি আমাকে খুঁজছই বা কেন বলো? তুমি কি আমায় মেরে ফেলতে এসেছো? তাহলে তুমি আমায় মেরে ফেলো। গিন্নি, তুমি বাড়িতে চলো, মা খুবই অসুস্থ হয়ে পড়েছে, শুধু তোমার নামই বলছে, বলছে বৌমা না আসলে মা মরে যাবে। আর রাগ করে থেকো না গিন্নি, ওই কাল নাগিনীকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দাও গিন্নি, ক্ষমা করে দাও। ওগো, এভাবে বলো না গো। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাতেই আমি অনেক খুশি। আর তোমরা যদি আমাকে সেদিন না তাড়িয়ে দিতে, তাহলে আমি এখানে কোনো দিনও আসতাম না। তোমাদেরকে যে আমি পছন্দ ভালোবাসি গো, পছন্দ ভালোবাসি।